আমাকে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কেমন আছো তোমরা? কালকে আমরা লস স্যার ছিলাম, আসসালামু আলহামদুলিল্লাহ আলাইকুম। ভালো আছে। চালু হয়ে গেল। দিয়ে দাও। হ্যাঁ। সে দেখে না। হুম। হুম, হুম। রেকর্ডিং হচ্ছে। আচ্ছা। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। মোবাইলে চেক করা শুরু করতে হবে। 9:03 বাজে। আমার মোবাইলে শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। এই করোনার দুর্যোগকালীন মুহূর্তে জাতীয় ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত অনার্স তৃতীয় বর্ষের প্রোগ্রামে তোমাদের স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহযোগী অধ্যাপক, তোমাদেরকে নরমাল সাবগ্রুপ নিয়ে কাজ করব। তো সবাই নিশ্চয়ই তৈরি আছো? আমরা কাজ শুরু করছি। তোমরা জানো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা জন্য দুইটা বই আমরা সাজেস্ট করেছি, যার মধ্যে প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান স্যারের বইটা আমরা পড়ছি। আজকে সপ্তম ক্লাস। বিষয়টা হলো নরমাল সাবগ্রুপ। ইংরেজিতেও নরমাল, বাংলায়ও নরমাল। আমরা আগেই বলেছি টেকনিক্যাল শব্দগুলি আমরা ইংরেজিতে বলতে পারবো। তো সেই হিসেবে নরমাল সাবগ্রুপ নরমালি থাকবে। সাবগ্রুপকে বাংলায় উপগ্রুপও বলতে পারি, নাও বলতে পারি। তোমরা সাবগ্রুপ বলো আর যাই বলো। বাংলায় আমরা লিখেছি নরমাল উপগ্রুপ আর ইংরেজিতে লিখেছি নরমাল সাবগ্রুপ। তো প্রতিদিনের মতো আমরা এই টপিক সম্পর্কে সংজ্ঞা শিখব, এক্সাম্পল দেব এবং এই রিলেটেড কিছু এক্সাম্পল, তারপরে উদাহরণ, সবশেষে কিছু প্রবলেম, যার নাম দিয়েছি আমরা সমাধানকৃত সমস্যাগুলি, তারপর বাড়ির কাজ দিয়ে শেষ করব। এই হলো আজকে। না, প্রথমেই নরমাল সাবগ্রুপ। আমরা বলেছিলাম এর ইংরেজিটা মনে রাখাই ভালো। এর একটা বাংলা আছে যাকে বলা হয় অব্যয় উপগ্রুপ। তোমরা দুইটা নামই মনে রাখতে পারো অথবা একটা নাম মনে রাখলেও চলবে, কোনো সমস্যা নেই। দেখো সংজ্ঞাটা খুবই সহজ, আগে মুখস্থ করতে হবে। দেখো সংজ্ঞাটা দেখো, এখানে লেখা হয়েছে একটি গ্রুপ জি এর একটি উপগ্রুপ এন। তাহলে আমাকে একটু পিছনে যেতে হয়, যে জি যখন গ্রুপ তখন সে একটা সেট, এমন একটা সেট যে চারটি শর্ত মানে: সংযোজন বিধি, আবদ্ধ বিধি, অবেদকের অস্তিত্ব, বিপরীতের অস্তিত্ব। এন তার উপগ্রুপ বা সাবগ্রুপ। সাবগ্রুপ কখন হবে? যখন সে নিজেই একটা গ্রুপ হবে এবং জি থেকে সে সাবসেট হবে। মানে একটা গ্রুপের সাবসেটকে সাবগ্রুপ বলা হবে যদি সে নিজেই গ্রুপের সমস্ত শর্ত মানে। তার মানে এন সাবগ্রুপ, এর অর্থ হলো এন ও গ্রুপের চারটি শর্ত মানে। তাহলে আবার নতুন করে শুরু করি। একটা গ্রুপ জি এর একটি উপগ্রুপ এন। এই এন কে জি এর অব্যয় উপগ্রুপ বা নরমাল সাবগ্রুপ বলা হবে যদি আমরা একটা উপাদান নিয়েছি জি, স্মল জি, জি থেকে, এবং এন নিয়েছি এন থেকে। আবার বলছি, গ্রুপ থেকে নিয়েছি জি আর সাবগ্রুপ থেকে নিয়েছি এন। আমরা বলেছি জি, এন এবং জি এর ইনভার্স, এই যে সম্মিলিত উপাদানটি সে এন এর মধ্যে থাকবে। তার মানে এতক্ষণ যা বললাম সেখান থেকে তুমি ছোট্ট এই কথাটা মনে রাখবে, কি? জি এন, জি এর ইনভার্স এন এর মধ্যে থাকবে। জি এর বাড়ি কোথায়? ক্যাপিটাল জি এর মধ্যে। স্মল এন এর বাড়ি কোথায়? স্মল এন এর মধ্যে।
তার মানে কি দাঁড়ালো, এন সাবসেট, কার সাবসেট, এক্স এন এক্স ইনভার্সের সাবসেট। এই এক্স গুলি কোথা থেকে আসবে, জি এর থেকে আসবে। তার মানে জি এর সকল উপাদানের কমন নামটা হলো স্মল এক্স। এই এক্স একদিকে ইনভার্স আর একদিকে সে নিজে, মাঝখানে এন পুরোটা। এখানে এন কে লেখা হয়েছে, তার মানে এন এর সবগুলো উপাদান পর্যায়ক্রমে আসবে। যদি এন গ্রুপ জি এর অব্যয় উপগ্রুপ হয় তবে ইহাকে, এই যে এখানে একটা চিহ্ন দেখো, একটা ত্রিভুজ, তাও বাঁকা করা, এখানে শেড হয়ে আছে, শেড লেখার তোমার কষ্ট হবে, তোমার লেখার দরকার নেই, তুমি জাস্ট শেডের মধ্যে জাস্ট ত্রিভুজ চিহ্নটা দিলেই চলবে। তাহলে এন ত্রিভুজ চিহ্ন তারপর জি, এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই পৃষ্ঠা থেকে আমরা কি পেলাম, এই পৃষ্ঠা থেকে আমরা পেলাম নরমাল সাবগ্রুপের ডেফিনেশন। কি বলা হয়েছে, এন একটি সাবগ্রুপ, জি একটি গ্রুপ, তার মানে জি এর একটি সাবগ্রুপ এন। এই এন কে অব্যয় গ্রুপ, অব্যয় উপগ্রুপ বা নরমাল সাবগ্রুপ বলা হবে যদি জি এন, জি ইনভার্স এন এর মধ্যে থাকে এবং তার প্রতীক হলো নিচে। কথা ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো অব্যয় সাবগ্রুপ। এবার একটা উদাহরণ দরকার। দেখো, এই জি এর সাথে তোমরা অনেক দিন ধরে পরিচিত। জি তার উপাদান হলো 4টি উপাদান, 1 -1 i - i। যদি জি একটি গ্রুপ এবং এইচ একটি উপগ্রুপ হয়, জি থেকে নেওয়া দুটো উপাদান, একটা 1 একটা -1, এই দুটা দিয়ে একটি উপগ্রুপ হয়েছে, তবে এইচ গ্রুপ জি এর একটি অব্যয় উপগ্রুপ। প্রশ্ন হলো, জি একটি গ্রুপ, এইচ তার একটা উপগ্রুপ, প্রমাণ করতে হবে এই উপগ্রুপটা নরমাল সাবগ্রুপ বা অব্যয় সাবগ্রুপ। এখানে একটা নোট আছে নিচে, দেখো আমরা ইটালিক করে দিয়েছি, কার্সারে এখানে নিলাম, দেখো নিচে দেখতে পাও কিনা, নিচের 3 লাইন, অব্যয় উপগ্রুপকে অপরিবর্তক উপগ্রুপ অথবা স্ব অনুবন্ধী উপগ্রুপ অথবা অব্যয় ভাজক বলা হয়। তার মানে অব্যয় উপগ্রুপের আরো 3টা নাম আমরা জানলাম, একজনের একাধিক নাম থাকতে পারে, সেই নামগুলি। অব্যয় উপগ্রুপকে অপরিবর্তক উপগ্রুপ বলে কেউ, স্ব অনুবন্ধী উপগ্রুপ অথবা অব্যয় ভাজকও বলা হয়। ঠিক আছে, এটা কাজের মাঝে মাঝে লাগবে, তাই এটা মনে রাখা দরকার। তাহলে প্রশ্ন হলো কি, এইচ একটি গ্রুপ, জি এর উপগ্রুপ, প্রমাণ করতে হবে এটা অব্যয় উপগ্রুপ। আর অব্যয় উপগ্রুপ কেমনে প্রমাণ করে, আগের লাইনে আর একবার দেখে আসি। দেখো আগের কার্সারে গেছি, এখানে 3য় লাইনে দেখো বলা হয়েছে এন জি এন ইন্টু জি এ ইনভার্স, এই উপাদানটা এন এর মধ্যে থাকবে, এটুকু আমাদের প্রমাণ করার বিষয়। ওকে, চলো যে উদাহরণটা একটু আগে আলোচনা হইলো তার প্রমাণ। দেয়া আছে জি সমান 1 -1 i - i। আমরা প্রমাণ করব এইচ জি এর অব্যয় উপগ্রুপ, জাস্ট বিশেষ নির্বাচন। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে উপগ্রুপ প্রমাণ করতে হবে। প্রশ্নটা একটু আরেকবার যাও আগের পৃষ্ঠায়। বলা হয়েছিল এইচ একটি উপগ্রুপ, আমরা প্রমাণ করব এটা অব্যয় উপগ্রুপ। তাহলে আমরা উপগ্রুপ প্রথমে প্রমাণ করব, সে উপগ্রুপ কিনা। তো উপগ্রুপ হইতে হলে কি হইতে হবে, তার সাবসেট হইতে হবে। দেখো প্রশ্নের মধ্যে একদম পরিষ্কার দেওয়া আছে, জি এর উপাদান কয়টা, 4টা, 1 -1 i - i। এইচ এর উপাদান কি, 1 আর -1। তার মানে এটা পরিষ্কার দেখাই যাচ্ছে যে এইচ জি এর একটা অংশ দ্বারা তৈরি হয়েছে, অতএব এটা সাবসেট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন প্রমাণ করতে হবে যে এ নিজে গ্রুপের সমস্ত শর্ত মানে কিনা। গ্রুপের শর্ত কয়টা ছিল, 4টা। প্রথমে দেখো 1 নম্বরে আমরা দেখিয়েছি আবদ্ধ বিধি, ক্লোজার ল, 1 এর সাথে -1 গুণ করে -1 পেয়েছি, তো -1 এইচ এর মধ্যে আছে, তার মানে আবদ্ধ বিধি মানে। সংযোজন বিধি, আমরা 3টা উপাদান নিয়েছি, -1 1 এবং i, একবার বাম দিকে ব্র্যাকেট আর একবার ডান দিকে ব্র্যাকেট। দেখো নিচের দিক থেকে 3 নাম্বার লাইন,
-1 এর সাথে 1 গুণ করেছি, কি হলো -1, তারপর i গুণ করেছি, -i পেয়েছি। এবার ব্র্যাকেট ডান দিকে দিয়েছি, 1 এর সাথে i গুণ করে i পেয়েছি। এখানে iটা মানে কার্সর লেখার সময় স্পেস দেওয়ার কারণে বড় হাতের মতো মনে হচ্ছে অথবা দাড়ির মতো মনে হচ্ছে, এটা স্মল i, পরে -i। এটা তোমরা যখন কাজ করবা তখন এখানে স্মল i দিয়ে নিবা, কেমন? তার মানে কি দেখা গেল? সংযোজন বিধিও মানে। তাহলে বাকি দুইটা কি কি? অবেদকের অস্তিত্ব এবং বিপরীতের অস্তিত্ব বিধি। দেখো আমরা বলেছি এইচ এর একটি অনন্য উপাদান 1 আছে, যেন দেখো 1 এর সাথে -1 গুণ করেছি, পেয়েছি -1 × 1 সমান -1, এটা এইচ এর মধ্যে আছে। তার মানে 1 এমন একটা উপাদান এখানে দেখা গেল যার সাথে -1 এর গুণ করলে মানের পরিবর্তন হলো না, তার মানে 1 অবেদক, তার মানে এখানে অবেদক আছে। সবশেষে বিপরীতের অস্তিত্ব। বিপরীত কেমনে দেখানো হয়? এই দেখো 1 এর ইনভার্স মানে 1/1 সমান 1 এইচ এর মধ্যে আছে। একইভাবে -1, এখানে একটা ইনভার্স হবে, এটা প্রিন্ট মিস্টেক হয়েছে, তোমরা দেখো -1 এর পাওয়ার -1 মানে 1/-1 সমান -1 সমান এইচ, এটা ঠিক করে নিবে। সুতরাং এইচ বিপরীতের অস্তিত্ব মানে, তার মানে সে উপগ্রুপ। এবার কি বাকি থাকলো? নরমালিটি, মানে সে নরমাল কিনা সেটা প্রমাণ করতে হবে। ওকে, নেক্সট স্লাইডে দেখো নরমালিটি প্রমাণ করছি। অব্যয় উপগ্রুপের সংজ্ঞায় আমরা শিখেছি একটা গ্রুপ জি এর একটি উপগ্রুপ নরমাল উপগ্রুপ হবে। এখানে বক্স যেটা খালি দেখতে পাচ্ছ এটার মধ্যে ইংরেজিটা ছিল নরমাল উপগ্রুপ। অব্যয় হবে যদি সকল জি বিলংস টু জি এর জন্য জি এন জি ইনভার্স বিলংস টু এন হয়। এই কথাটুকু তোমার নিজের ভাষায় তুমি লিখবা। কি বলছি আমরা? যে আমরা নরমাল সাবগ্রুপে শিখেছি যে এন থেকে একটা উপাদান নিব, সেটার নাম স্মল এন, জি থেকে একটা উপাদান নিব, তার নাম হবে জি। আর আমরা জানি কোন উপাদান নিলে তার ইনভার্সও তার মধ্যে থাকে, তার মানে জি যদি জি এর মধ্যে থাকে তাহলে জি এর ইনভার্সও তার মধ্যে আছে। আমাদের কাজটা হবে জি এন জি ইনভার্স এন এর মধ্যে আছে এটা প্রমাণ করা। এখানে পর্যায়ক্রমে এন যেটা আমরা সংজ্ঞায় শিখেছি সেই এন, আর আলোচ্য অঙ্কে এন এর স্থলে বলা ছিল এইচ, তার মানে এইচ এর উপাদানগুলি আমরা লিখব 1 এবং -1। এই সংজ্ঞা ব্যবহার করছি। সংজ্ঞাটা কি? এন জি এন জি ইনভার্স, এন এর মান এখানে 1, জি এর মান 1, আরেকবার -1, আরেকবার i, আরেকবার -i, মানে জি এর 4টা সদস্য। তাই পর্যায়ক্রমে এই উপাদানগুলো আমরা এখানে গুণ করেছি। দেখো যখন প্রথমে আমি 1 নিয়েছি তখন এখান থেকে n থেকে নেওয়া হলো 1, 1 এর সাথে 1 আর 1 এর ইনভার্স। তো এই গুণ তোমরা বুঝতেই পারো এটা 1 এস এর মধ্যে আছে। এবার -1 নিয়েছি, n থেকে কিন্তু সবসময় 1 নিলাম, এরপরে -1 মানে জি এর ইনভার্স, এই সরলটা করে আমরা 1 পেয়েছি, এস এর মধ্যে আছে। এবার -i 1 এবং -i এর ইনভার্স, এটাও আমরা 1 পেয়েছি কারণ i স্কয়ার এর গুণফল -1, আর আরেকটা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। এরপর একটা -i 1 -i এর ইনভার্স, এটাও আমরা 1 পাচ্ছি, তার মানে এটা এইচ এর সদস্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এইচ নামক যে উপগ্রুপটা নিলাম 1 এবং -1 সে জি এন জি ইনভার্সের শর্তগুলি মানে। এরপরে আরো 3টা উপাদান ছিল সেখানে, আমরা 1 এর জন্য পরীক্ষা করলাম, এবার -1 এর জন্য পরীক্ষা করো। একই কাজ এখানে করেছি, ঠিক আছে? এবং ছোট ছোট লেখা, কোনো জায়গায় যদি তোমার কাছে মনে হয় যে যোগ বিয়োগে ভুল হয়েছে সেটা তোমরা ঠিক করে নিতে পারবা, এই ব্যাপারে কোনো সমস্যা হবে না। তাহলে এটা আর আলোচনার কোনো অপেক্ষা রাখে না, তাহলে এটা আমি আর দেখাচ্ছি না। দেখো এই অঙ্কে এখানে বলে দেওয়াই আছে জি এর পরিবর্তে একবার 1, একবার -1, একবার i আর একবার -i, আর n এর পরিবর্তে -1, এখানে প্রতিবার n এর পরিবর্তে -1। দেখো প্রত্যেকটার মাঝখানে -1 -1 -1, এখানেও একটা -1 হবে।
ঠিক আছে, তার মানে এইচ হলো জি এর অব্যয় উপগ্রুপ, প্রমাণ হয়ে গেল। তার মানে আবার বলছি, তোমাকে যদি নরমাল সাবগ্রুপ বা অব্যয় উপগ্রুপ প্রমাণ করতে বলে, প্রথমে তুমি একে আগে গ্রুপ প্রমাণ করবে, মানে গ্রুপের 4টে শর্ত, তারপর দেখাবে সে নরমালিটি। নরমালিটিটা কি? ওই সূত্রটা আগের পৃষ্ঠায় দেখছো, জি এন জি ইনভার্স বিলংস টু এইচ। ওকে, তাহলে আমরা আশা করি এটা পারবো। আমরা সামনে যাই। এই অঙ্কটাই বিকল্প পদ্ধতিতে আমরা করে দিয়েছি, তোমরা দেখতে পারো। আমরা বলেছি বিকল্প একটা রাস্তা, তাই নাম দিয়েছি অন্যভাবে। পরীক্ষার সময় কিন্তু দুইটা লেখার দরকার নাই, হয় আগেরটা না হয় পরেরটা। এখানে বলা আছে জি এর মধ্যে এইচ এর ডান কোসেট। গতদিন তোমরা কোসেট পড়েছো, যারা ছিল না তাদেরকে 1 মিনিট সময় দাও। কোসেট কাকে বলে? একটা সেটের সাথে ডান পাশে অথবা বাম পাশে উপাদানগুলি অপারেশন করে করে যে সেট তৈরি করা যাবে সেটা হলো কোসেট। ডান দিকে বলে ডান কোসেট, বাম দিকে বললে বাম কোসেট, যেটাকে একত্রে বলে কোসেট। দেখো এইচ এর সাথে প্রথমে 1 নিয়েছি, এই যে এইচ মানে 1 - 1, আর এই 1 গুণ করেছি, এইচ পেয়েছি। পরে এইচ এর সাথে -1 নিয়েছি, এই যে এইচ এর উপাদান 1 - 1 -1 নিয়েছি। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, শুরুটা হবে সেকেন্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট লাগতেছে। ঠিক আছে, এটা ঠিক করে নিবে, সমান এইচ। এরপরে এইচ এর সাথে আই নিয়েছি, এই যে এইচ মানে 1 - 1, আই নিয়েছি, এইচ আই পেয়েছি। আবার এইচ এর সাথে -i নিয়েছি, এবার আমরা এইচ আই পেয়েছি। তার মানে কি পাইলাম দেখো, এইচ এর মধ্যে জি এর মধ্যে এইচ এর ভিন্ন ভিন্ন ডান কোসেট পাইলাম দুইটা, একটা এইচ নিজে আর একটা এইচ আই। সুতরাং জি এ এইচ এর সূচক হবে জি এ এইচ এর ভিন্ন ভিন্ন কোসেটের সংখ্যা মানে 2। তোমরা এটা আগের সপ্তাহে পড়েছো, গত ক্লাসে আমরা বলেছি যে কোসেটের সংখ্যা, সে ডান কোসেট হোক আর বাম কোসেট হোক, যতটা হবে তার সংখ্যাকে বলা হবে সূচক। তাহলে এর সূচক হলো 2। আমরা জানি যে যদি 2 সূচক সহ এইচ জি এর উপগ্রুপ হয়, তখন এইচ হলো জি এর একটি অব্যয় উপগ্রুপ। এরকম একটা উপপাদ্য ছিল, গত ক্লাসে পড়েছো, ক্লাসটা একটু ঘুরে দেখে আসো, সেখানে এরকম একটা উপপাদ্য ছিল। তার মানে 2 সূচক প্রমাণ করার কারণে এটা অব্যয় উপগ্রুপ হয়ে গেল। ঠিক আছে, এটা উপপাদ্য কাজে লাগিয়ে আমরা প্রমাণ করব। এভাবে লিখে দিলেও পরীক্ষায় তুমি পূর্ণ নাম্বার পেয়ে যাবে, আর আগের 3 পৃষ্ঠা দিলেও তুমি পূর্ণ নাম্বার পেয়ে যাবে। তবে দুইটা কখনোই একবারে দেওয়ার দরকার নেই, হয় আগেরটা না হয় পরেরটা। ঠিক আছে, তাহলে আমরা একটা অঙ্ক শিখে গেলাম। আমরা সামনে যাই। একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য, 2 ভাবে আসতে পারে, মাঝখানে অথবা দেয়া আছে। দেখো, একটি গ্রুপ জি এর 2টি অব্যয় উপগ্রুপের ছেদক একটি অব্যয় উপগ্রুপ। ছেদক মানে ইন্টারসেকশন। ইন্টারসেকশন তোমাদের মনে আছে, ইউনিয়ন, ইন্টারসেকশন, এগুলো তোমাদের মনে থাকার কথা, এটা ক্লাস 9-এ পড়েছো তোমরা। তার মানে 2টা নরমাল সাবগ্রুপ বা অব্যয় উপগ্রুপ যদি তুমি ইউনিয়ন করো, তাহলে যেটা দাঁড়াবে সেটাও নরমাল সাবগ্রুপ হবে। অথবা এখানে বলা আছে একটা গ্রুপ জি এর 2টি অব্যয় উপগ্রুপ এইচ এবং কে, মানে এখানে বিশেষ নির্বাচন আকারে দেয়া আছে, এদের ছেদক মানে ইন্টারসেকশন একটি উপগ্রুপ হবে। ঠিক আছে, আচ্ছা, বাংলা যদি না বোঝা যায় তাহলে ইংরেজিটা গ্রহণযোগ্য, ইন্টারসেকশন। তার মানে কি বললাম, যে জি একটা গ্রুপ, তার 2টা নরমাল সাবগ্রুপ, একটা এইচ আর একটা কে। প্রশ্ন হয়েছিল এইচ এবং কে এর ইন্টারসেকশন ও নরমাল সাবগ্রুপ। ওকে, চলো প্রথমে আমরা প্রমাণ করব এইচ ইন্টারসেকশন কে জি এর উপগ্রুপ, তারপরে প্রমাণ করব নরমাল সাবগ্রুপ বা অব্যয় উপগ্রুপ। 2টা প্রমাণ, প্রথমে সাবগ্রুপ প্রমাণ করতে হবে, তারপর সেটা নরমাল কিনা সেটা প্রমাণ করতে হবে। দেখো, আমি 2টা উপাদান নিয়েছি, একটা এ আর একটা বি, প্রত্যেকে এইচ ইন্টারসেকশন বি থেকে। আর ইন্টারসেকশন মানে তোমরা জানো কমন উপাদানগুলি, তার মানে ইন্টারসেকশনে আছে, এর অর্থ হইল সে এইচ এর মধ্যেও আছে, কে এর মধ্যেও আছে। আচ্ছা, আমরা একটা সূত্র শিখেছিলাম আগে,
যে এ বি এর ইনভার্স এইচ এর মধ্যে থাকে। একটা উপাদান যদি তার মধ্যে থাকে, একটা উপাদান তোমাদের মনে আছে সূত্রটা ছিল এরকম, এক্স এক্স এর ইনভার্স ওই সেটের মধ্যে আছে, সাবগ্রুপের মধ্যে। সেই সূত্র থেকে আমরা বলছি এ বি এর ইনভার্স এইচ এর মধ্যে আছে, আবার এ বি এর ইনভার্স কে এর মধ্যে আছে। ডান দিকে বলে দিয়েছি যেহেতু এইচ এবং কে উপগ্রুপ। ওকে, এরপরে দেখো এ বি এর ইনভার্স এইচ এর মধ্যে আছে, একই সাথে কে এর মধ্যে আছে, এবং হলে ইন্টারসেকশন হয়, তোমাদের মনে ছিল। তার মানে এ বি এর ইনভার্স এইচ ইন্টারসেকশন কে এর মধ্যে আছে, তার মানে সে উপগ্রহ প্রমাণ হয়ে গেল। এবার কি প্রমাণ করব? নরমাল। আবার ধরি, পরের স্লাইডে দেখো, পেয়েছো স্লাইডটি? দেখো, ধরি এন এইচ ইন্টারসেকশন বি এর মধ্যে আছে। নরমালিটির সেই সংজ্ঞা মনে করো, যদি এন ইন্টারসেকশনের মধ্যে থাকে তাহলে সে এইচ এর মধ্যেও আছে, কে এর মধ্যেও আছে। আছে জি এর নরমাল উপগ্রুপ এইচ এবং কে, এটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছিল দুইটা নরমাল উপগ্রুপ, একটা এইচ আর একটা কে। এখন আমি যে কাজটা করলাম, যে কোনো একটা উপাদান স্মল জি নিলাম জি থেকে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে জি এন জি ইনভার্স এইচ এর মধ্যে আছে এবং কে এর মধ্যে আছে, কারণ এটা নরমালিটির সূত্র। এখন দেখো, জি এন জি ইনভার্স যদি এইচ এর মধ্যেও থাকে এবং কে এর মধ্যেও থাকে, তাহলে অবশ্যই তাদের ইন্টারসেকশনের মধ্যে আছে, তাই নিলাম। তার মানে ইন্টারসেকশনের মধ্যে জি এন জি ইনভার্স আছে, তার মানে এটা নরমাল উপগ্রুপ বা নরমাল সাবগ্রুপ বা অব্যয় উপগ্রুপ, যেই নামেই ডাকো। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম ইন্টারসেকশনটা নরমাল সাবগ্রুপ। এবার অন্য আরেকটা প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে খেয়াল করো, অথবা অনেকগুলি আছে, তার মানে প্রশ্নটা যে কোনো ভাবে আসতে পারে। শুধু তোমাদের পরীক্ষার সুবিধার জন্য আমি অনেকগুলা প্রশ্ন আলাদা আলাদা করে দিয়েছি। ঠিক আছে, মনে করি এইচ গ্রুপ জি এর একটি উপগ্রুপ, জি এর মধ্যে এইচ এর সূচক 2, তাহলে এইচ হলো জি এর অব্যয় উপগ্রুপ। একটু আগে আমরা এক্সাম্পলের দ্বিতীয় অংশটা মানে বিকল্প পদ্ধতিতে এই উপপাদ্য কাজে লাগিয়ে প্রমাণ করেছি। ওকে, অথবা যদি গ্রুপ জি এর মধ্যে উপগ্রুপ এইচ এর সূচক 2 হয়, তবে প্রমাণ করো যে এইচ হলো জি এর একটি অব্যয় উপগ্রুপ। একই কথা, শুধু একটি ঘুরিয়ে বলা হয়েছে শেষটা। গ্রুপ জি এর মধ্যে দুই সূচক বিশিষ্ট উপগ্রুপ এইচ একটি অব্যয় উপগ্রুপ। তো যেভাবেই ডাকুক না কেন আমরা প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। প্রমাণ, জি এর মধ্যে 2 সূচকের একটি উপগ্রুপ এইচ। তোমাদের মনে আছে, তোমরা সূচক সূত্র যখন সংজ্ঞা পড়েছো তখন দেখছো এরকম ক্লোন দিয়ে ব্যবহার করা হয়। তাহলে এই 2 দ্বারা কি বোঝানো হয়? জি এর মধ্যে এইচ এর ডান কোসেট অথবা বাম কোসেটের সংখ্যা, এটা বোঝানো হয়েছে। ধরি এক্স জি এর সদস্য, তাহলে দুইটি ক্ষেত্র হতে পারে, একটা কি এক্স এইচ এর মধ্যে থাকতে পারে অথবা নাও থাকতে পারে। আবার বলছি, কথাটা বুঝো, জি এর সদস্য হলো এক্স আর এইচ হলো তার সাবসেট। তার মানে জি এর কোনো সদস্য যদি নেই, সেটা এইচ এর মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এই কারণে আমরা বলছি এইচ বিলংস টু এক্স বিলংস টু এইচ অথবা এক্স ডাজ নট বিলংস টু এইচ। এবার 1 আর 2, যখন এক্স এইচ এর মধ্যে থাকবে তখন নিশ্চিত আমরা তার বাম কোসেট এবং ডান কোসেট বের করতে পারবো। ঠিক আছে, তার মানে বাম কোসেট আর ডান কোসেট বের করলে কি পাবো? এইচ পাবো। তার মানে এটা সমান প্রমাণ হয়ে গেল। দ্বিতীয়ত, যদি এক্স এইচ এর মধ্যে না থাকে, যে ডাজ নট বিলংস টু এইচ, তাহলে এক্স এইচ মানে বাম কোসেট এইচ এর সমান হবে না এবং ডান কোসেটও এইচ এর সমান হবে না।
ঠিক আছে, এখানে কিন্তু জিনিসটা ভালো করে বুঝতে হবে। ক্লাস 9-এর সেই পড়াটা আমরা ইউনিয়নকে বলেছি অথবা, আর ইন্টারসেকশনকে বলছি এবং। আর যখন কথাটা নেগেটিভ আসবে তখন উল্টা হয়ে যাবে। এখানে বলা হয়েছে এক্স এইচ এইচ এর সমান না এবং এইচ এক্স এইচ এর সমান না, মানে ডান কোসেট আর বাম কোসেট এইচ এর সমান না, তার মানে এটা ইউনিয়নের সমান না। ঠিক আছে, তাই আমি বলছি জি সমান এইচ এর সাথে এর ইউনিয়ন, সেটা ডান কোসেট হোক আর বাম কোসেট হোক। ওকে, আর ইন্টারসেকশন যদি বলি তাহলে সেটা হবে ফাঁকা ফাঁকা সেট, তার মানে তাদের মধ্যে কোনো উপাদান নাই। আবার বুঝো, এক্স এইচ ডাজ নট বিলংস টু এইচ, তার মানে সমান না, তার মানে তাদের মধ্যে কমন উপাদান নাই। তার মানে দ্বিতীয় সমীকরণটা দেখো, যদি আমি ইন্টারসেকশন করি তাহলে কিছু পাবো না, মানে ফাঁকা। ঠিক আছে, 2 নাম্বার পাইলাম। 1 এবং 2 হইতে এই সিদ্ধান্তই আমরা নিতে পারি যে তারা আসলে সমান। ঠিক আছে, কমন উপাদান নাই, ঠিক আছে, এই কারণে সমান। যেহেতু এক্স এইচ সমান এইচ এক্স, সে কারণে এটা অব্যয় উপগ্রুপ হয়ে গেল। ডান কোসেট আর বাম কোসেট সমান হওয়ার কারণে অব্যয় উপগ্রুপ হয়ে গেল। ঠিক আছে, অন্য আর একটা প্রশ্ন, এটা উপপাদ্য নয়, এটা একটা অঙ্ক। তুমি উপপাদ্য বলো, আমার কিছু যায় আসে না, একই কথা। মনে করি এইচ এবং কে হইল জি এর 2টি অব্যয় উপগ্রুপ, আগের মধ্যে প্রশ্ন। এবার বলা হয়েছে যদি তাদের ইন্টারসেকশন ই হয়, মানে আইডেন্টিটি, তাহলে দেখাতে হবে এইচ এর প্রত্যেকটি উপাদান কে এর উপাদানের সাথে বিনিময়ী। বিনিময় মানে কি, এ বি সমান বি এ, প্রত্যেকটা উপাদানের সাথে এটা বিনিময় হবে। দেখো খুব সহজ কথা, মনে করি এইচ এইচ এর সদস্য আর স্মল কে কে এর সদস্য, তাহা হইলে সেই সূত্র এইচ কে এবং এইচ কে এর ইনভার্স, আচ্ছা, সমান এই যে আমরা দুইটা করতে পারে, তাই আলাদা আলাদা লিখছি। কে এর সদস্য যখন হবে তখন আমরা লিখছি এইচ কে এইচ ইনভার্স ইন্টু কে ইনভার্স, আর এইচ এর সদস্য যখন হবে তখন লিখছি এইচ কে এইচ ইনভার্স কে ইনভার্স, মানে একবার আমি ব্র্যাকেট বামে দিয়েছি আর একবার ডানে দিয়েছি। যেহেতু কে একটি অব্যয় উপগ্রুপ সেহেতু এইচ কে এইচ ইনভার্স কে এর সদস্য, এই যে এই জায়গাটুকু নিয়েছি এইচ কে এইচ ইনভার্স। এখানেও দেখো এইচ মানে কে এইচ কে ইনভার্স। তো আবার বলছি, যেহেতু স্মল কে কে এর সদস্য, সেই কারণে তার ইনভার্স ও কে এর সদস্য হবে। তার মানে কি দাঁড়ালো যে এই এইচ কে এইচ ইনভার্স এবং কে ইনভার্স নামক উপাদানটা কে এর মধ্যে পাওয়া যাবে। এবার উল্টাটা দেখো পরের পৃষ্ঠায়। আবার এইচ একটি অব্যয় গ্রুপ, সুতরাং এইচ কে এইচ ইনভার্স কে ইনভার্স ওই সূত্র, এইচ এর সদস্য। এতক্ষণে কি এসে হাজির হলো, তাও দিলাম, এর আগে বলেছিলাম 9টার পরে আসলে আর দেব না। নেক্সট দেখো ব্যত্যয় ঘটে যায়, তাহলে এইচ কে এইচ ইনভার্স কে ইনভার্স এইচ এর সদস্য, এটাকে 2 নাম্বার বললাম। তাহলে 1 এবং 2 হতে পাই এ দুটা ইন্টারসেকশনে আছে, যেহেতু কমন উপাদান। এবার সেই কথা প্রশ্নে দেওয়া ছিল এইচ এবং কে এর ইন্টারসেকশন ই, তার মানে কি, এই দেখো ওই উপাদানটা লিখলাম এখান থেকে, দেখো এখানে এই উপাদানটা ই। পরের লাইনে কি করেছি দেখো, একটা কে দিয়ে ডান দিকে এবং বাম দিকে গুণ করে দিয়েছি। তারপরের লাইনে কে ইনভার্সের সাথে কে গুণ করে ই হয়েছে, আর ডান দিকে ই এর সাথে কে গুণ করে ই কে পাওয়া গেল, কারণ ই আইডেন্টিটি। পরের লাইনে একটা এইচ গুণ করেছি আর ই কে বিদায় জানিয়ে দিয়েছি। দেখো কার্সারটা অন্য পৃষ্ঠায় চলে গেছিল, আবার খেয়াল করো, আমরা এখানে এইচ দ্বারা গুণ করে দিয়েছি। ওকে, পরের লাইনে দেখো
এইচ কে ই, দেখো এইচ ইনভার্স এবং এইচ গুণ করলে ই হবে, তারপরের লাইনে ই কে বিদায় জানিয়ে দিয়েছি, তার মানে এইচ কে সমান কে এইচ পেয়ে গেছি। তার মানে বিনিময় সূত্র দেখেছিলাম আমরা, এ বি সমান বি এ হলে এটাকে বিনিময় বলা হয়। তার মানে এইচ কে সমান কে এইচ, তার মানে এটা বিনিময় সূত্র মেনে চলেছে। ওকে, তাহলে এই সমস্যাটা আমরা শিখে গেলাম। আমাদের কাজ বোধহয় কমে গেছে, তাই না? আমরা এর আগে একটা উপপাদ্য বাদ দিয়েছি কিনা সেটা একটু জানা দরকার। না, আমরা কোনো উপপাদ্যই বাদ দেইনি, আমরা সবগুলাই আলোচনা করেছি। এখন এইখানে আসো, অব্যয় উপগ্রুপের যে কথাটা একদম ফার্স্ট স্লাইডে, এখানে সংজ্ঞাটা ছিল, খেয়াল করো, জি এন জি ইনভার্স, এটা আমাদের মুখ্য বিষয়। এই একটা কথা মনে থাকলে আমাদের কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে একটা নরমাল সাবগ্রুপ হতে হলে একটা গ্রুপ লাগবে, তারপর সেটাকে উপগ্রুপ হইতে হবে, তারপরে নরমাল সাবগ্রুপ হবে। তিনটা কথা। কয়টা? তিনটা কথা। জি একটা গ্রুপ, এন প্রথমত তার উপগ্রুপ, তারপরে সেটা হবে অব্যয় উপগ্রুপ। অব্যয় উপগ্রুপ কাকে বলে? যদি এই যে কার্সারটা দেখো, জি এন জি ইনভার্স বিলংস টু এন হয়। ওকে, এরপরে এর এক্সাম্পল দরকার। এক্সাম্পলে কি বলা হয়েছিল? জি একটি গ্রুপ, এইচ একটা উপগ্রুপ। এখন প্রমাণ করতে হবে এইচ অব্যয় উপগ্রুপ বা নরমাল সাবগ্রুপ। এটা প্রমাণ করার জন্য আমাদেরকে প্রথমত উপগ্রুপ প্রমাণ করে আসতে হয়েছে। উপগ্রুপ কাকে বলে? প্রথমত জি এর উপগ্রুপ হইতে হলে তাকে জি এর সাবসেট হইতে হবে, তারপরে চারটা শর্ত মানতে হবে, তাহলে উপগ্রুপ হবে। উপগ্রুপ হওয়ার পরে তাকে হইতে হবে নরমাল। নরমাল হওয়ার শর্ত কি? জি এন জি ইনভার্স। দেখো, আমরা প্রথমে কি দেখিয়েছি? আবদ্ধ বিধি মানে সংযোজন বিধি মানে, এই কার্সারে এই কথাই দেখলাম। এই স্লাইডের মধ্যে দুটা কথা পেয়েছি, একটা আবদ্ধ বিধি আর একটা সংযোজন বিধি। পরের স্লাইডে দেখো, এখানে পেয়েছি অবেদকের অস্তিত্ব এবং বিপরীতের অস্তিত্ব। এরপরে আমরা প্রমাণ করেছি নরমালিটি। নরমাল সাবগ্রুপকে, এই গুণ এর যে একটা নীতিমালা, সেটাকে বলা হচ্ছে ইংরেজিতে নরমালিটি, নরমাল সাবগ্রুপ। এই নরমালিটি দেখানোর জন্য আমরা দেখিয়েছি প্রত্যেকটা উপাদানের জন্য জি এন জি ইনভার্স তার মধ্যে আছে। এরপরে আমরা এটা বিকল্প পদ্ধতিতে করেছি। এই বিকল্পের জন্য আমরা এই উপপাদ্যটা কাজে লাগিয়েছি। সেই উপপাদ্যটা এইটা। সবাই দেখো, একটা কার্সারে উপপাদ্য 2 লেখা আছে। এখানে বলা হয়েছে যে একটা গ্রুপ জি এর উপগ্রুপ এইচ এবং তার সূচক 2, এই যদি হয় তাহলে সে হবে নরমাল উপগ্রুপ। তাহলে এবার ওই স্লাইডে চলো। এই যে এখানে দেখো কি লেখা আছে। ডান কোসেট বের করেছি 4টা উপাদানের জন্য 4 বার। প্রথম 2 বার পেয়েছি এইচ, পরের 2 বার পেয়েছি এইচ আই, তার মানে কোসেটের সংখ্যা পেয়েছি 2টি, তার মানে এর সূচক 2। এই সূচক 2 হওয়ার কারণে এটা নরমাল সাবগ্রুপ। ঠিক আছে, সব অঙ্ক এইভাবে নাও হতে পারে, তাই তোমার জন্য আগেরটাই ভালো। তুমি যদি বলে দেয় পরিষ্কার ভাবায় যে এটা সাবগ্রুপ, তাহলে তুমি শুধু নরমাল দেখাবে। নরমাল মানে কি?
জি এন, জি ইনভার্স বিলংস টু এন। ওকে, তাহা হলে সময় বোধহয় আমাদের শেষের দিকে। আমরা উপপাদ্য দুটা জানলাম, একটা প্রবলেম সলভ করলাম, একটা উদাহরণ দেখলাম। এখানে আজকের জন্য হোমওয়ার্ক, তোমরা জানো নিত্যদিনের মতো আজকেও কিছু হোমওয়ার্ক আমি দিচ্ছি। তোমরা পড়ছো তুহিন প্রকাশনীর যে বইটি, সেই বইটির মধ্যে অনেক অঙ্ক করে দেওয়া আছে, সেটা খুলে চেষ্টা করলে সবগুলো অঙ্ক পেয়ে যাবে। সমস্যা নাম্বার 1, প্রমাণ করো একটি অ্যাবেলিয়ান গ্রুপের প্রত্যেকটি উপগ্রুপ অব্যয়। অব্যয় মানে কি? নরমালিটি বা নরমাল। প্রতিসম গ্রুপ S3 এর উপগ্রুপ n এর একটি অব্যয় উপগ্রুপ নির্ণয় করো। S3/n এর সকল উপাদানগুলি লিখো। সমস্যা 3, যদি p মৌলিক হয় তবে 2p ক্রম বিশিষ্ট কোন গ্রুপ G এর p ক্রম বিশিষ্ট একটি অব্যয় উপগ্রুপ হবে। খুব ইন্টারেস্টিং। p মৌলিক সংখ্যা, মনে করো p এর মান 3, তাহা হলে 6 ক্রম বিশিষ্ট একটা গ্রুপ p এর ক্রম বিশিষ্ট অব্যয় গ্রুপ হবে। তার মানে মৌলিক হলে 2 গুণ হয়ে যাবে। ওকে, তাহা হইলে আমরা সর্বশেষ স্লাইডে চলে এসেছি। যতক্ষণ আমরা সময় থাকে ততক্ষণ আমরা আলোচনা করব, তারপরে আমরা ক্লাস শেষ করব যখন হবে অটোমেটিক্যালি। শুধু বলে দিচ্ছি যে আগামীকালের একই সময়ে একই ক্লাস, সেই সময় আমরা আলোচনা করব হোমোমরফিজম এবং আইসোমরফিজম এই শব্দ দুটা নিয়ে। এই শব্দ দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেখানে কোনো সমস্যাই হবে না। শুধু তোমাদেরকে বাসা থেকে মনে রাখতে হবে গ্রুপ কাকে বলে, সাবগ্রুপ কাকে বলে, নরমাল সাবগ্রুপ কাকে বলে। মানে এই কদিন ধরে আমরা যা আলোচনা করেছি সবগুলা কথা তোমাদের মাথায় রাখতে হবে। কি কি? গ্রুপ, সাবগ্রুপ, নরমাল সাবগ্রুপ, কোশেন্ট গ্রুপ, এই সমস্ত কথাগুলি আমাদের মাথায় রাখতে হবে। এগুলা যখন আমি মাথায় রাখবো তখনই আমি হোমোমরফিজম এবং আইসোমরফিজম পড়তে পারবো। সেখান থেকে আরেকটা নতুন কথা লাগবে, সেটা তোমাদের কাছে নতুন এই সাবজেক্টে, কিন্তু আগে তোমরা অনেক আলোচনা শিখেছো। আমার পরিষ্কার মনে আছে তোমরা লিনিয়ার অ্যালজেব্রা যখন পড়েছো সেখানে ম্যাপিং নামে একটা শব্দ শিখেছো। সেই ম্যাপিং ফাংশনের একটা রূপান্তর, এর আরেক নাম ছিল রূপান্তর, বাংলায় ইংরেজিতে বলা হয়তো ট্রান্সফরমেশন, লিনিয়ার অ্যালজেব্রায় ছিল। সেটা তোমাদের মনে আছে, মনে না থাকলে কোনো সমস্যা নেই, আমি বলে দিব। এখন আর 2 মিনিট সময় আমাদের হাতে আছে, এটা হবে প্রশ্ন উত্তর। ঠিক আছে, তোমরা এখন প্রশ্ন করা শুরু করো। না, এটা খুলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা প্রশ্ন করো। হ্যাঁ গোপাল, তোমাকে এখন দেখতে পাচ্ছি, তোমার ভিডিও খোলা আছে, তুমি প্রশ্ন করো। হ্যাঁ, আর আরিফ তো প্রতিদিন রেগুলার, কিন্তু সে প্রশ্ন করে না। বলো, কোশ্চেন বলো। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ না? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেফা প্রশ্ন করো। স্যার প্রশ্ন নাই। হ্যাঁ বলো